এর মধ্যে অন্যতম হচ্ছে ইলিয়াসের ঘটনা। সিলেটের বিএনপির প্রথিতযশা নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করে ফেলা হয়েছিল। আপনারা জানেন কক্সবাজারে একরামুলের ঘটনা, যেখানে আমরা একটা ফোন রেকর্ড পরবর্তীতে মানুষের সামনে এসেছিল, যেখানে একরামুলকে তার সন্তানের সাথে কথা বলা অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছিল। এরকম অসংখ্য সহস্র ঘটনা 24-এর পূর্বে আমরা দেখেছি। বাসা থেকে তুলে নিয়ে সাদা পোশাকে এসে গুম করে হত্যা করা হতো। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই 24 সালের পরে এই বিএনপি সরকারের সময়ের সর্বপ্রথম এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই মোংলায়। এই মোংলাতে সাদা পোশাকে এসে একজনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে 3 মাস তাকে আর ফেরত দেওয়া হয় নাই। এই গুমের ঘটনা 24-এর পরে বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে সূচিত হলো। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল গুম কমিশন করার জন্য, মানবাধিকার কমিশন করার জন্য। বিএনপি সরকার কথা দিলেও যেই দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই দলের নির্যাতিত নিপীড়িত নেতা থাকা সত্ত্বেও কার প্রেসক্রিপশনে আমরা জানি না, তারা এই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন গুম কমিশনে এবং মানবাধিকার কমিশন এই বিএনপি সরকার মেনে নেয় নাই। দুর্নীতি দমন কমিশনে এখনো পর্যন্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় নাই। অর্থাৎ আগের মতোই হাসিনার আমলের যেই সিস্টেমটা ছিল একই সিস্টেম বিদ্যমান রয়েছে। কেবলমাত্র হাসিনা বাংলাদেশে থাকার কথা ছিল, সে এখন ভারতে রয়েছে। আমরা হাসিনারও বাংলাদেশ থেকে বিতাড়ন চেয়েছিলাম, একই সাথে সাথে হাসিনা ব্যবস্থারও বাংলাদেশ থেকে স্থায়ী বাংলাদেশ থেকে পতন চেয়েছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার হাসিনা কাঠামোটাকে অত্যন্ত সযত্নে, খুবই আন্তরিকতার সাথে, মায়া মহব্বতের সাথে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন সূত্র দিয়ে, ঐতিহাসিক রেফারেন্স দিয়ে সালাউদ্দিন সাহেব হাসিনার এই সিস্টেমটাকে এখানে টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, এই সিস্টেম যদি টিকে থাকে, আবার কেউ না কেউ অবশ্যই হাসিনা হয়ে উঠবে। প্রিয় বাংলাবাসী, কথা বলেন নাকি? এই নির্বাচনের পর অলমোস্ট 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাস আপনাদের কি কারো কর্মসংস্থান হয়েছে? এখানে কি নতুন কেউ চাকরি পেয়েছেন? অনেকেই পেয়েছে। অবশ্য তারা চাঁদাবাজির চাকরি পেয়েছে। নতুন টেম্পু স্ট্যান্ডে তাদের নতুন 2টা ঘাট দখল করেছে, হয়তো ঘের দখল করেছে, অথবা টেম্পু স্ট্যান্ডে নতুন করে দায়িত্ব পেয়েছে, হাত বদল হয়েছে। তারা অবশ্য চাকরি পেয়েছে। কিন্তু আপনারা কি কোনো চাকরি পেয়েছেন? সরকার বলেছিল তারা 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটি লোকের কর্মসংস্থান যদি করতে চায়, তাহলে প্রত্যেক মাসে অন্তত 1.5 লাখ কর্মসংস্থান। এই 6 মাসে অন্তত 10 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। একটা কর্মসংস্থানও আমার বাংলাদেশের মানুষ পায় নাই। প্রিয় বাংলাবাসী, আপনারা দেখেছেন ইরান যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই জ্বালানি তেলের মূল্য যে বৃদ্ধি পেয়েছে, আর সেটা কমানোর দিকে কোনো নজর নেই। এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির দোহাই দিয়ে বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। অথচ আমার চাকরিজীবী ভাইয়েরা, পেশাজীবী এবং শ্রমজীবী ভাইয়েরা, তাদের বেতন গত 12 বছরে 1 টাকাও বৃদ্ধি পায়নি। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক 11,500 টাকা মাসে বেতন পায়। 11,500 টাকা দিয়ে বেতন শুরু করে 11,500। একটা পুলিশ যখন চাকরিতে ঢুকে, সব মিলে 18,000 টাকা বেতন পায়। 18,000। একটা হাই স্কুলের একটা শিক্ষক যখন বেতন চাকরিতে ঢুকে
12,500 টাকা বেতনে চাকরিতে ঢুকে 12,500। এই যে সাংবাদিক ভাইদেরকে আপনারা দেখছেন, আমাদের সিস্টেমটা এমন একটা সিস্টেম করে রেখেছে যেখানে তাদেরকে অপরাধ করতে বাধ্য করা হয়। এই যে সাংবাদিক ভাইয়েরা, ওনারা আমাদের সামনে আছে, হয়তো মুখ খুলবে না। কারণ ওনাদের যে চাকরিটা আছে এটা প্রতিষ্ঠান নিয়ে যাবে, ওনাদেরকে 5-7 হাজার টাকার বেশি বেতন দেয় না, 5 থেকে 7,000, 10,000। বলেন এই বর্তমান এই প্রেক্ষাপটে 10,000 টাকা দিয়ে সংসার চলে? 10,000 টাকা দিয়ে সংসার চলে? ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা কিভাবে সংসার চালায়। এই মিডিয়া মাফিয়ারা ওনাদেরকে ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশে বিদেশে পাচার করে, তারা সরকারের সাথে আদাত করে নির্বাচনের আগে সরকারি ফান্ডে, ওই রাজনৈতিক দলের ফান্ডে টাকা দেয় এবং আগামী 5টা বছর নির্বাচিত হওয়ার পরে এই রাজনৈতিক দল এই মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে চুপ থাকে। প্রিয় বাংলাবাসী, আমাদের চাকরিজীবীরা ভালো নেই, শ্রমজীবীরা ভালো নেই, রিক্সা শ্রমিকরা ভালো নেই, একই সাথে ইনকাম কম, তার উপরে এটার মধ্যে আছে চাঁদাবাজি, তার মধ্যে রয়েছে হাট দখল, ঘের দখল। সেই জায়গা থেকে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এই গত 6 মাসে হতাশ এবং আরো বেশি হতাশ হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম হয়তো এই নির্বাচনের পরে মানুষের জীবন গুণগত পরিবর্তন আসবে। গুণগত পরিবর্তন দূরে থাক, আমাদের সমাজের কোন স্তরের কোন মানুষ ভালো নেই। এই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করেন, এই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে মন্দা রয়েছে। প্রাইভেট ইনভেস্টররা বাংলাদেশ এখন আর ইনভেস্ট করতে আগ্রহী না। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেছিলেন উনি হয়তো একাই দেশ চালিয়ে নেবেন। হাসিনার ব্যবস্থা জিয়ে রেখে এটাকে সেবা শুশ্রূষা করে এটার মধ্য দিয়ে উনি হয়তো দেশটাকে চালিয়ে নেবেন, কিন্তু উনি এটার পরিণতি উনাকে যারা বুঝাচ্ছেন উনি এখনো পর্যন্ত বুঝছেন না, উনাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। প্রিয় বাংলাবাসী, আপনারা জানেন এই তরুণ সমাজকে দেওয়ার কথা ছিল চাকরি, কর্মসংস্থান দেওয়ার কথা ছিল, কিন্তু এই কর্মসংস্থানের পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাদক, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অনলাইন জুয়া। মাদক এবং অনলাইন জুয়া সমাজ সয়লাভ হয়ে গিয়েছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান। অবশ্য কোন ঈদের পরে এটা উনি নিশ্চিত করেন নাই, উনাদের অবশ্য ঈদের পরেরটা কোন ঈদের সেটা কখনোই নিশ্চিত করে না। ঈদের পরে রমজানের ঈদ গেল, কুরবানি ঈদ গেল, আবার রমজান ঈদ আসবে, আবার কুরবানি ঈদ আসবে, কিন্তু মাদকের বিরুদ্ধে অভিযান আমরা আর দেখতে পাবো না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, উনার বাড়ির সামনে দিয়ে হচ্ছে মাদকের সবচেয়ে বড় করিডোর। যা নিজের ঘরটাই ঠিক রাখতে পারছে না, সে আবার বাংলাদেশের দায়িত্ব নাকি নিবেন। প্রিয় মংলাবাসী, খুলনা থেকে আজকে যখন মংলাতে আসছিলাম, যে রাস্তাটা দেখেছি, অবশ্যই এটা অনেকের কাছে যদিও খারাপ রাস্তা, কিন্তু আমার এলাকার তুলনায় আমার এলাকার রাস্তা আরো বেশি খারাপ, ভয়াবহ রকমের খারাপ, খুবই খারাপ। তবে এই এলাকার তুলনায় এই অঞ্চলের যে ন্যাশনাল ইকোনমিতে যে কন্ট্রিবিউশন এবং যে পরিমাণ হচ্ছে এই বন্দরের জাতীয় অর্থনীতিতে যে অবদান, সেটি বিবেচনায় এই মংলা এবং খুলনার যে রাস্তা, সেটিকে অনীতি বিলম্বে এটাকে 4 লেনে কাজ শুরু করা উচিত। এবং এই বিষয়ে আমরা সংসদে, যেহেতু আমাদের ন্যাশনাল পলিসিতে, আমাদের পুরো ন্যাশনাল পলিসি নিয়ে আমি কাজ করি, সেই কাজ করার জায়গা থেকে আমি এই রাস্তাটাকে যেন 4 লেনে উন্নতি করা হয়, সেটার জন্য অবশ্যই আমি পলিসিগত জায়গা থেকে যথাযথ পদক্ষেপ নেব। একই সাথে আপনাদের এই যে ফেরি পারাপার যেটা আমরা হলাম, সেটার বায়োডাইভার্সিটি সংরক্ষণ, অন্যান্য বিষয় বিবেচনায় এটাকে যেন ঝুলন্ত ব্রিজ করা হয় অথবা এটাকে যেন টানেলে কনভার্ট করা হয়। এখানে জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে এটার যেন একটা গ্রহণযোগ্য একটা সমাধান করা হয়,
সেটা নিয়েও আমি একটা পলিসির জায়গা থেকে আমি আমার জায়গা থেকে পদক্ষেপ নিব। প্রিয় মংলাবাসী, আপনাদের এখানের কর্মসংস্থানের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইপিজেড এবং বন্দর। ইপিজেড এবং বন্দরের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য, মজুরি বৃদ্ধির জন্য, তাদের জীবনমান উন্নতির জন্য, এবং আমরা দেখতে পাই স্বল্প মজুরি বর্তমানের যেই বাজার, বর্তমানের যে জীবনযাত্রার মান, সেটির সাথে সংহতি রেখে এই যে শ্রমিকদের বেতন কাঠামো কখনোই বর্তমানে প্রত্যাশিত নয়, সেটিকে যেন বর্তমান বাজার মূল্যের সাথে, বর্তমান জীবনমানের সাথে সেটিকে একটি সঙ্গতিপূর্ণ একটি অবস্থান নিয়ে যায়। কেবলমাত্র এই বন্দর, এই ইপিজেড নয়, সারা বাংলাদেশের শ্রমিকের জন্য জীবনমানের উন্নয়ন ঘটে, সেটি নিয়ে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই কাজ করে যাবে। প্রিয় বাংলাবাসী, ইতিমধ্যে অনেকেই বলেছেন হাসিনা নাকি দেশে আসবেন। উনি যদি দেশেই আসতেন, উনার ছেলেকে উনি আমেরিকান নাগরিকত্ব নিয়ে রাখতেন না। উনার ছেলে হচ্ছেন আমেরিকান নাগরিক, উনার মেয়ে হচ্ছে কানাডিয়ান নাগরিক, উনার বোন হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার বোনের ছেলে এবং মেয়ে হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার আত্মীয় স্বজনের ধারে কাছেও কেউ বাংলাদেশের নাগরিক নেই। এবং যে পালাবো না বলে পালিয়ে যায়, সে আসি বলেও সে কখনো আসবে না। তবে আমরা চাই সে আসুক, অবশ্যই আসুক। কারণ মানুষের একটা আক্ষেপ আছে, এই ধরনের একটা ফ্যাসিস্টকে ফাঁসির দড়িতে ঝুলতে থাকার যে দৃশ্য, এই দৃশ্য দেখার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আগ্রহ আছে। উনি যদি বাংলাদেশে বিদেশে বসে এইভাবে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, এবং আমরা দেখেছি উনি যেই দেশে যায় সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। উনি শুধু এমন পরিস্থিতি এমন হচ্ছে, উনি আসলে শুধু নিজে না, প্রয়োজনে মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হইতে পারে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, সাথে সাথে ওনার সাথে সাথে মোদিকেও পালাইতে হইতে পারে। সেই সার্বিক বিবেচনায় এগুলো রাজনৈতিক ভাবে এক ধরনের স্ট্যান্ড বাজে। এখন ইমু ভিত্তিক এবং টেলিগ্রাম ভিত্তিক একটি রাজনৈতিক দলে এই দলটা পরিণত হয়েছে। এই দলটা একটা ইমু ভিত্তিক রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মোংলার এই শুরুতে একটা জয় স্লোগান দেয়, আর ওই যে খুলনা গিয়ে একটা বাংলা স্লোগান দেয়, এবং এই দৌড়ের উপরে একটা যাদের সিদ্ধত, এটা জিল্লুতির জীবন, আর এই দৌড়ের উপরেই থাকবে। কোন রাজনৈতিক দল মিডনাইটে রাতের 3টা বাজে মাস্ক পরে 10 জনের রুমের মধ্যে একটা মিছিল দিয়ে তাদের রাজনীতি হয়ে যায় না। এটা তাদের রাজনীতির যে কবরস্থ হয়েছে, এটা তারা প্রত্যেকদিন মানুষকে মনে করিয়ে দেয় এটা হচ্ছে আমাদের করুণ পরিণতি। এবং এটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণ, যারা পৃথিবীতে জালিমের এবং জুলুমের শাসন কায়েম করবে তাদের পরিণত হবে এটাই, রুমের মধ্যে 10 জন মাস্ক পরে ব্যানার লাগিয়ে টুনটা গলার টুনটা নিচে নামিয়ে একটা স্লোগান দিবে জয়, 10 মিনিট পরে দিবে বাংলা, এবং 1 মিনিটের মধ্যেই এই জায়গাটা ছেড়ে দিবে। এটা হচ্ছে তাদের পরিণতি। প্রিয় বাংলাবাসী, আমরা একটা রাজনীতির গুণগত পরিবর্তন চাই। আপনারা আগে দেখেছেন গরিবের ছেলেরা পড়াশোনা করবে, পড়াশোনা কষ্ট করে করবে, পরবর্তীতে বেকার থাকবে, আন্দোলন করবে, এবং সেটার মধ্য দিয়ে রাজনীতিবিদের ছেলেরা বিদেশে থাকবে, সেখানে সুখী সমৃদ্ধ একটা জীবন কাটাবে, সময় সুযোগ পেলে দেশে এসে তারা নিজেরা নেতা হয়ে যাবে। আর গরিবের ছেলেরা নেতার পিছনে ঘুরতেই থাকবে, আর নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে এসে আবার নেতা হয়ে যাবে। এই যে রাজনীতির দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রটা আমরা ভাঙতে চেয়েছি। সেটির অংশ হিসাবে শুধুমাত্র নেতার ছেলেই নেতা হবে এই জায়গা না, যোগ্যতা এবং মেধা দিয়ে, যার যোগ্যতা থাকবে, যার মেধা থাকবে, তার নিজের যোগ্যতায় সে হচ্ছে নেতৃত্বের জায়গায় উঠে আসবে। প্রিয় মোংলাবাসী, সেটির অংশ হিসেবে আমরা মোংলা পৌরসভার মেয়র হিসেবে আমাদের এনসিপি থেকে আমরা মোল্লা রহমতুল্লাহ ভাইকে আমরা সমর্থন দিচ্ছি। মোল্লা রহমতুল্লাহ ভাই শুধুমাত্র যে এই যে এনসিপি গঠিত হয়েছে, শুধু এই 1.5 বছরের নেতা নয়,
উনি 1.5 বছরের নেতা নয়, দীর্ঘ ফেসিবাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে ওনার সংগ্রামের ইতিহাস রয়েছে, জেল জুলুমের ইতিহাস রয়েছে। উনি কখনো আপোষ করেন নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে উনি জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, বাসায় আসতে পারে নাই, কিন্তু কখনোই আপোষ করেন নাই।